আজকে আমরা বিজ্ঞানের 10 নম্বর চ্যাপ্টারের অনুশীলনীর 12 নম্বর প্রশ্ন করব। অনুশীলনীর 12 নম্বর প্রশ্ন। বারো নম্বর প্রশ্ন থেকে বলা হয়েছে, দেখো, পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের চেয়ে চন্দ্রের মাধ্যাকর্ষণ বল 6 ভাগের 1 অংশ। চন্দ্র এবং পৃথিবীতে 10 কেজি ভরের ওজন নিউটনে নির্ণয় করো। 10 কেজি ভরের ওজন, যদি কোনো বস্তুর ভর 10 কেজি হয়, তাহলে চন্দ্রে এবং পৃথিবীতে বস্তুটির ওজন কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো দেখো, এখানে ভর দেওয়া আছে 10 কেজি। এখানে ভর মানে হলো m = 10 কেজি। আমরা দেখেছিলাম যে ভর বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্র ধ্রুবক থাকে, ভর পরিবর্তন হয় না। তাহলে পৃথিবীতে যদি বস্তুর ভর 10 কেজি হয়, চন্দ্রতেও বস্তুর ভর 10 কেজি হবে, কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তন হয়। পৃথিবীতে যে ওজন হবে, চন্দ্রে কিন্তু সেই ওজন হবে না। তাহলে এখন পৃথিবীতে এই বস্তুটির ওজন কত হবে এবং চন্দ্রে এই বস্তুটির ওজন কত হবে সেটা আমরা নির্ণয় করব। এখানে দেওয়া আছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের চেয়ে চন্দ্রের মাধ্যাকর্ষণ বল 6 ভাগের 1 অংশ। ঠিক আছে, তো পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য যে ত্বরণ সৃষ্টি হবে সেই ত্বরণ হলো মাধ্যাকর্ষণীয় ত্বরণ। মাধ্যাকর্ষণীয় ত্বরণ মানে আমরা জি দ্বারা প্রকাশ করি, সেটার মান হলো 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে পৃথিবীতে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের চেয়ে চন্দ্রের মাধ্যাকর্ষণ বল 6 ভাগের 1 অংশ। এখন যদি মাধ্যাকর্ষণ বল চন্দ্রের মাধ্যাকর্ষণ বল যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের 6 ভাগের 1 অংশ হয়, তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণীয় ত্বরণের 6 ভাগের 1 অংশ হবে চন্দ্রের মাধ্যাকর্ষণীয় ত্বরণ। তো পৃথিবীর মাধ্যাকর্ষণীয় ত্বরণ জি = হলো 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণীয় ত্বরণ জি = হলো 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। অতএব চন্দ্রের মাধ্যাকর্ষণীয় ত্বরণ যদি জি হয়, তার মান হবে পৃথিবীর মাধ্যাকর্ষণীয় ত্বরণের 6 ভাগের 1 অংশ। তো পৃথিবীর মাধ্যাকর্ষণীয় ত্বরণ হলো 9.8, তার 6 ভাগের 1 অংশ মানে /6 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন আমরা চন্দ্রে বস্তুটির ওজন এবং পৃথিবীতে বস্তুটির ওজন নির্ণয় করব। তাহলে অতএব চন্দ্রে বস্তুর ওজন W যদি ধরি আমরা, তাহলে W = হবে m × g। m এর মান হলো 10 ইন্টু চন্দ্রতে g এর মান হলো 9.8 /6। কাটা যাবে 2 দিয়ে 3 বার, 2 দিয়ে
2 দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে 4 দুগুণা 8, 9 দুগুণা 18, 1 ঘর বামে দশমিক। এখানে 10-এর পূরণ সহজ হবে, সেজন্য আমরা 10কে কাটাকাটি করি নাই। তো ইকুয়াল টু উপরে যদি 4.9কে 10 দিয়ে ইন্টু করি তাহলে হবে 49, আর নিচে থাকবে 3 ইকুয়াল টু, এখন 49কে 3 দিয়ে ভাগ করব। 3 একে 3, বিয়োগ করলে 1, নামিয়ে আনবো 9, যাবে 6 বার, 3 6 18, বিয়োগ করলে 1, দশমিক আছে 0 10, 3 বার 9, বিয়োগ করলে 1, দশমিক আছে আবার 0, আবার 3 বার গেলে 9 হবে, আবার 1, দশমিক আছে 0, আবার যাবে 3 বার। তাহলে যেহেতু 3 নম্বর ঘর 5 থেকে ছোট আছে, ছাড়া পড়বে, তোমরা 2 নম্বর ঘর পর্যন্ত রাখলে সেটা হবে 16.33। এখন এখানে দেখো বস্তুর ওজন ছিল এসআই এককে, বস্তুর ভর ছিল এসআই এককে, ভরের এসআই একক আমরা জানি কিলোগ্রাম। তো কিলোগ্রামে দেওয়া আছে মানে ভর এসআই এককে দেওয়া আছে, আর ত্বরণও আমরা এসআই এককে ধরেছি, সুতরাং ওজন এসআই এককে আসবে, আর ওজনের এসআই একক হলো নিউটন। তাহলে অতএব চন্দ্রে বস্তুটির ওজন equal to 16.33 নিউটন। আমরা চন্দ্রে বস্তুটির ওজন নির্ণয় করেছি, এখন পৃথিবীতে বস্তুটির ওজন নির্ণয় করব। আবার পৃথিবীতে বস্তুর ওজন ইকুয়াল টু, ওজন মানে ভর ইন্টু মাধ্যাকর্ষণীয় ত্বরণ, ভর ছিল m, আর পৃথিবীর মাধ্যাকর্ষণীয় ত্বরণ আমরা ধরেছিলাম g। তো ইকুয়াল টু m এর মান ছিল 10 ইন্টু পৃথিবীর মাধ্যাকর্ষণীয় ত্বরণ ছিল 9.8, তো g এর মান হলো 9.8। এখন 10 দিয়ে 9.8কে ইন্টু করলে 98, তাহলে অতএব পৃথিবীতে বস্তুটির ওজন ইকুয়াল টু 98 নিউটন। আনসার। এখন অনুশীলনের 14 নম্বর প্রশ্ন দেখো। নম্বর প্রশ্নতে বলা হয়েছে 19.6 মিটার উচ্চতা বিশিষ্ট স্তম্ভের উপর থেকে একটি শিলাখণ্ড ছেড়ে দেওয়া হলো। মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর অন্তিম বেগ নির্ণয় করো। তো মনে করো একটি স্তম্ভ, এটি হচ্ছে 19.6 মিটার উচ্চতা বিশিষ্ট। এখন এই স্তম্ভের উপর থেকে একটি শিলাখণ্ড ছেড়ে দেওয়া হয়েছে। তো মাটি যখন স্পর্শ করবে শিলাখণ্ডটি, মাটি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে শিলাখণ্ডটির বেগ কত হবে সেটা আমরা নির্ণয় করব। এখানে স্তম্ভের উচ্চতা দেওয়া আছে 19.6, আর যখন শিলাখণ্ডটিকে উপর দিকে ছাড়া হবে, তো ছাড়ার ঠিক আগ মুহূর্তে শিলাখণ্ডটি স্থির অবস্থায় থাকবে, তখন তার প্রারম্ভিক বেগ হবে 0। আর যখন মাটি স্পর্শ করবে, মাটি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে তার বেগ হবে অন্তিম বেগ। তো অন্তিম বেগ আমরা নির্ণয় করব। এখানে প্রারম্ভিক বেগ যেহেতু শিলাখণ্ডটি ছাড়ার আগের বেগ, সুতরাং শিলাখণ্ডটি ছাড়ার আগে সে স্থির অবস্থায় থাকবে শিলাখণ্ডটি, সুতরাং তার বেগ তখন 0 থাকবে। তার হলে প্রারম্ভিক বেগ হবে 0। আর উচ্চতা দেওয়া আছে 19.6 মিটার। তো এখানে
এইচ ইকুয়াল টু হলো 19.6 মিটার। প্রারম্ভিক বেগ ইউ ইকুয়াল টু হলো 0, একক আমরা এসআই এককে ধরতে পারি মিটার পার সেকেন্ড। এবং দেখো স্তম্ভটি যদি 19.6 মিটার উচ্চতা বিশিষ্ট হয়, তাহলে সেই স্তম্ভের উপর থেকে যখন শিলাখণ্ডটি পড়বে, মাটি স্পর্শ করার যখন করবে, তখন শিলাখণ্ডটি স্তম্ভের উপর থেকে মাটি স্পর্শ করা পর্যন্ত সে যে দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটি হবে এই স্তম্ভটির উচ্চতার সমান। তাহলে এখানে অতিক্রম করা দূরত্ব দেওয়া আছে, আর প্রারম্ভিক বেগ ইউ দেওয়া আছে। আমরা অন্তিম বেগ ভি নির্ণয় করব, তার জন্য আমাদের ত্বরণ জানতে হবে। তো ত্বরণ এখানে যেহেতু বস্তুটি নিচের দিকে পড়ছে, সেক্ষেত্রে আমরা মাধ্যাকর্ষণীয় ত্বরণ ধরব। মাধ্যাকর্ষণীয় ত্বরণ মানে হলো ভি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন অন্তিম বেগ ভি আমরা নির্ণয় করব। আমরা গতি বিষয়ক সমীকরণের ক্ষেত্রে দেখেছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তো সেই সূত্র মতে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। তো 2 ইন্টু এ মানে হচ্ছে ত্বরণ, আর এখানে মাধ্যাকর্ষণীয় ত্বরণ মানে জি, ইন্টু এস, এস মানে অতিক্রান্ত দূরত্ব। তো এখানে অতিক্রান্ত দূরত্বকে আমরা এইচ ধরেছি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ। এখন আমরা বি এর মান নির্ণয় করব। তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ এর মান ছিল 0, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি, জি এর মান হলো 9.8 ইন্টু এইচ, এইচ এর মান হলো 19.6, ইমপ্লাইজ ভি স্কোয়ার ইকুয়াল টু, এখানে 0 এর স্কোয়ার করলে হবে 0 প্লাস এখানে 2 দিয়ে 9.8কে ইন্টু করব। তো 8 দুগুণা 16 এর 6 হাতে আছে 1, 9 দুগুণা 18 হাতে রেখে 19, দশমিক আছে এক ঘর বামে দশমিক, ইন্টু আছে আবার 19.6, ইমপ্লাইজ ভি স্কোয়ার ইকুয়াল টু, এখানে 0 যদি এর সাথে প্লাস করি তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে। তো 19.6 ইন্টু 19.6কে আমরা লিখতে পারি 19.6 হোল থিং স্কোয়ার, মানে সমান দুইটা সংখ্যার পূরণ হলে সেটার স্কোয়ার আমরা লিখতে পারি যেভাবে x ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার। তো 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার, একইভাবে 19.6 ইন্টু 19.6 মানে 19.6 স্কোয়ার। এখন এখানে ভি স্কোয়ার আছে, দেখো বাম দিকে ভি স্কোয়ার ছিল, সুতরাং এই দিকেও আমরা স্কোয়ার হিসাবে যেহেতু আনতে পেরেছি, তো স্কোয়ার হিসাবে যেহেতু আনা যায়, তো আমরা স্কোয়ার হিসাবে এনেছি। এখন দুই দিকে যদি আমরা বর্গমূল নেই, তাহলে স্কোয়ারে বর্গমূলে কাটা যাবে, বাম দিকে থাকবে বি, আর ডান দিকে স্কোয়ারে বর্গমূলে কাটা গিয়ে থাকবে 19.6। তো বি এর মান হবে 19.6। বি মানে ছিল অন্তিম বেগ, তো তার একক, বাকি এককগুলো যেহেতু আমরা এসআই এককে ধরেছি, তাহলে এখানে অন্তিম বেগও এসআই এককে হবে, অর্থাৎ মিটার পার সেকেন্ড হবে। তাহলে অতএব নির্ণেয় অন্তিম বেগ ইকুয়াল টু 19.6, বেগের এসআই একক হলো মিটার পার সেকেন্ড। আনসার। এখন আমরা অনুশীলনীর 16 নম্বর প্রশ্ন করব। 16 নম্বর প্রশ্নতে দেওয়া আছে, দেখো পৃথিবী এবং সূর্যের মধ্যে মহাকর্ষণ বলের পরিমাণ নির্ণয় করো। এই যে আমরা দেখেছিলাম যে বিশ্বব্রহ্মাণ্ডের সকল বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে পৃথিবী সূর্যকে আকর্ষণ করছে, সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে। তখন পৃথিবী এবং সূর্যের মধ্যে যে মহাকর্ষণ বল, সেই মহাকর্ষণ বলের পরিমাণ নির্ণয় করব। দেওয়া আছে
পৃথিবীর ভর ইকুয়াল টু 6 ইন্টু 10⁻24 কেজি, সূর্যের ভর 2 ইন্টু 10⁻30 কেজি এবং উভয়ের গড় দূরত্ব 1.5 ইন্টু 10⁻11 মিটার। ঠিক আছে, তো আমরা মহাকর্ষণ বলের পরিমাণ নির্ণয় করব পৃথিবী এবং সূর্যের মধ্যে। তাহলে পৃথিবীর ভর এবং সূর্যের ভর দেওয়া আছে, মানে বস্তু দুইটির ভর দেওয়া আছে এবং বস্তু দুইটির মধ্যবর্তী গড় দূরত্বও দেওয়া আছে। তাহলে পৃথিবীর ভরকে যদি আমরা ক্যাপিটাল এম ধরি, তাহলে ক্যাপিটাল এম ইকুয়াল টু হবে 6 ইন্টু 10⁻24 কেজি। এখানে পৃথিবীর ভর যদি আমরা ক্যাপিটাল এম ধরি, তাহলে ক্যাপিটাল এম ইকুয়াল টু হবে 6 ইন্টু 10⁻24 কেজি। সূর্যের ভরকে যদি আমরা স্মল এম দিয়ে বোঝাই, তাহলে সূর্যের ভর স্মল এম ইকুয়াল টু দেওয়া ছিল 2 ইন্টু 10⁻30 কেজি। 2 ইন্টু 10⁻30 কেজি। আর উভয়ের গড় দূরত্ব দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻11 মিটার। তো গড় দূরত্ব বা দূরত্বকে সাধারণত আমরা ডি দিয়ে প্রকাশ করি। ডি ইকুয়াল টু হলো 1.5 ইন্টু 10⁻11 মিটার। এখন আমরা মহাকর্ষণ বলের পরিমাণ নির্ণয় করব। তো মহাকর্ষণ বলের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের জি এর মান লাগবে, মানে ক্যাপিটাল জি, অর্থাৎ মহাকর্ষণের বিশ্বজনীন ধ্রুবক যেটাকে বলা হয়। তো মহাকর্ষণের বিশ্বজনীন ধ্রুবকের মান আমরা জানি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নির্ণয় করব আমরা এফ এর মান। এখন মহাকর্ষণের বিশ্বজনীন সূত্র অনুযায়ী আমরা দেখেছিলাম যে এফ ইকুয়াল টু জিএমএম বাই ডি স্কোয়ার। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইমপ্লাইজ এফ ইকুয়াল টু জি এর মান হলো 6.67 ইন্টু 10⁻11 ইন্টু ক্যাপিটাল এম এর মান হলো 6 ইন্টু 10⁻24, 6 ইন্টু 10⁻24 ইন্টু স্মল এম এর মান হলো 2 ইন্টু 10⁻30 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি এর মান হলো 1.5 ইন্টু 10⁻11, তার স্কোয়ার হবে। ইমপ্লাইজ এফ ইকুয়াল টু 6.67 ইন্টু 10⁻11 ইন্টু, এখানে দেখো 6 দুগুণা হবে 12 ইন্টু 10⁻24 ইন্টু 10⁻30 করলে হবে 10⁻24 প্লাস 30। তো 24 প্লাস 30 করলে হবে 54, মানে 10⁻54। আর নিচে 1.5 ইন্টু 10⁻11 এর স্কোয়ার করলে 1.5 এর স্কোয়ার করলে হবে 2.25 ইন্টু 10⁻11 এর স্কোয়ার করলে হবে 10⁻22, মানে এখানে 1.5 এর স্কোয়ার মানে 1.5 ইন্টু 1.5 সমান হবে 2.25। আর 10⁻11 হোল থিং টু দি পাওয়ার আবার 2 আছে, তো a টু দি পাওয়ার m হোল থিং টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m ইন্টু n হয়, মানে পাওয়ার দুইটা পূরণ হয়, তো পাওয়ার দুইটা পূরণ করলে 22 হবে। ইমপ্লাইজ f ইকুয়াল টু 6.67 into 10⁻11 into 12 divided by 2.25 into,
এখানে 10 টু দি পাওয়ার 54 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 22 সমান হবে, আমরা জানি যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n মানে হলো a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে 10 টু দি পাওয়ার 54 মাইনাস হবে 22, তো 54 মাইনাস 22 করলে 4 থেকে 2 গেলে 2 আর 5 থেকে 2 গেলে 3 মানে 32, তো 10 টু দি পাওয়ার হবে 32 implies f equal to, এখন এখানে 12কে ভাগ করতে হবে 2.25 দিয়ে। তো ভাগ করার জন্য প্রথমে আমরা দশমিক উঠিয়ে নেব। দশমিক উঠানোর জন্য এখানে নিচে দেখো আছে 2 ঘর বামে দশমিক, 100 দিয়ে পূরণ করলে দশমিক উঠবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু এখানে 12/2.25, তো 2 ঘর বামে দশমিক আছে, 100 দিয়ে পূরণ করলে দশমিক উঠবে হবে 225, নিচে 100 দিয়ে পূরণ করেছি তাহলে উপরেও 100 দিয়ে পূরণ করতে হবে। উপরে 12কে 100 দিয়ে পূরণ করলে হবে 1200 ইন্টু আছে 10 টু দি পাওয়ার 32, 10 টু দি পাওয়ার 32। এখন এখানে দেখো 5 দিয়ে কাটা যাবে, 5 22-এর মধ্যে 4 বার, 4 5 20 থাকলো 2 25, 5 5 25, এখানে 5 দিয়ে 5 দুগুণা 10 থাকলো 2 20, 4 5 20, একটা 0, আবার 5 দিয়ে 5 নং 45, 5 দিয়ে 4 5 20 থাকলো 40, 5 8 40, 3 দিয়ে 3 বার, 3 দিয়ে 16, তাহলে implies f equal to 6.67 into 16/3, 16/3 into এখানে আছে 10 টু দি পাওয়ার মাইনাস 11, এখানে আছে 10 টু দি পাওয়ার 32, তো মধ্যে ইন্টু আছে তাহলে পাওয়ার দুইটা প্লাস হবে, 32 প্লাস মাইনাস 11 বা মাইনাস 11 প্লাস 32 করলে 32 থেকে 11 মাইনাস হবে, মানে মাইনাস 11 প্লাস 32 করতে হবে, পাওয়ার দুইটা প্লাস, তো এখানে একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হবে, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 1 গেলে 2, মানে 10 এর পাওয়ার হবে 21, 10 এর পাওয়ার 21। এখন এখানে 16কে 3 দিয়ে ভাগ করতে হবে, implies f equal to 6.67 into 16কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, বিয়োগ করলে 1, দশমিক আছে 0 10, 3 বার 9, বিয়োগ করলে 1, দশমিক আছে আবার 0, 3 বার 9, বিয়োগ করলে 1, দশমিক আছে 0 আবার 3 বার, তো 5.33 হবে, 5.33 ইন্টু আছে 10 টু দি পাওয়ার 21, ঠিক আছে। এখন 6.67কে পূরণ করতে হবে 5.33 দিয়ে, 6.67কে 5.33 দিয়ে পূরণ করতে হবে। 3 7 21-এর 1 হাতে আছে 2, 3 6 18 হাতের 2 20-এর 0 হাতে আছে 2, 3 6 18 হাতের 2 20, আবার 3 দিয়ে 3 7 21-এর 1 হাতে আছে 2, 3 6 18 আর 2 20-এর 0 হাতে আছে 2, 3 6 18 আর 2 20। এখন 5 দিয়ে 5 7 35-এর 5 হাতে আছে 3, 5 6 30 আর 3 33-এর 3 হাতে আছে 3, 5 6 30 হাতের 3 33, যোগ করলে 1 1 5, 3 আর 2 5, 3 আর 2 5, 3 এর 3, দশমিক আছে 2 2 4 ঘর বামে 1 2 3 4, 4 ঘর বামে দশমিক দিলে হবে f equal to 35.5511 into 10 to the power 21, implies
এফ ইকুয়াল টু, দেখো দশমিকের পরে আমরা সাধারণত 2 ঘরই রাখি, তো 2 ঘর রাখলে এখানে 3 নম্বর ঘরে 1 আছে, মানে 5 থেকে ছোট, সেটা ছাড়া পড়বে। তাহলে এফ ইকুয়াল টু হবে 35.55 ইন্টু 10⁻21। তাহলে এফ মানে হচ্ছে যে মহাকর্ষণ বলের পরিমাণ। তো এখানে পৃথিবী এবং সূর্যের ভর আমরা ধরেছিলাম এবং পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব ধরেছিলাম, সুতরাং এই এফ হবে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী মহাকর্ষণ বল। তাহলে অতএব নির্ণেয় মহাকর্ষণ বলের পরিমাণ equal to 35.55 into 10⁻21। আর বলের SI একক আমরা জানি নিউটন, একক হবে নিউটন। আনসার। 13.2 অনুশীলনীর 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে একটি রুলারের ব্যাস 84 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 120 সেন্টিমিটার। একটি খেলার মাঠ একবার সমান করতে এই রুলারটিকে মোট 500 পাক ঘুরতে হয়। মাঠটির কালি বর্গমিটার এককে নির্ণয় করো। রুলার তো সবাই দেখেছো, এই মনে করো একটি রুলার, তো তার ব্যাস মানে হচ্ছে তার ভূমি যেহেতু বৃত্তাকৃতির, তো বৃত্তাকৃতি ভূমির ব্যাস দেওয়া আছে 84 সেন্টিমিটার এবং তার দৈর্ঘ্য হলো 120 সেন্টিমিটার। এখন একটি খেলার মাঠ সমান করতে হলে, একবার যদি সমান করতে হয়, তাহলে এই রুলারটিকে মোট 500 পাক ঘুরতে হয়। ঠিক আছে, এখন তাহলে মাঠটির কালি আমরা নির্ণয় করব। এই রুলারটির দ্বারা একটি খেলার মাঠ একবার সমান করতে এই রুলারটিকে 500 পাক ঘুরতে হয়, তাহলে মাঠটির কালি কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে যেহেতু রুলারের ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এখানে 4 নম্বর প্রশ্ন, ব্যাস মানে ডি ইকুয়াল টু হলো 84 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, অতএব আর ইকুয়াল টু হবে 42 সেন্টিমিটার। এখন দেখো আমরা মাঠটির খালি বর্গমিটার এককে নির্ণয় করব, সেজন্য আমরা ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য সেগুলোকে আমরা মিটারে নির্ণয় করব প্রথমে। তো এখানে ব্যাসার্ধ 42 সেন্টিমিটার আছে, মিটারে নিলে 100 দিয়ে ভাগ হবে, কারণ 100 সেন্টিমিটার সমান হলো 1 মিটার। তো 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর বামে আসবে 0.42 মিটার। আর রুলারের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য মানে এটাকে যদি আমরা এইভাবে রাখি তাহলে উচ্চতা বলতে পারি। তো উচ্চতা ইকুয়াল টু দেওয়া আছে 120 সেন্টিমিটার। উচ্চতা মানে এইচ। সেন্টিমিটার, সেটাকে মিটারে নিলে হবে 1.2 মিটার। 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর বামে আসবে 1.20 মানে 1.2। এখন দেখো এই রুলারটি হচ্ছে বেলনাকৃতির, রুলার বেলনাকৃতির, সুতরাং বেলনাকৃতির এই রুলারটিকে যখন একটি মাঠ সমান করার জন্য ব্যবহার করা হবে তখন কি হবে, দেখো এই রুলারটিকে এইভাবে ঘোরানো হবে। তখন এইভাবে ঘোরানোর ফলে কি হবে, এই মাঠ সমান হবে। তার মানে এই
মাঠকে সমান করার জন্য এই বক্রপৃষ্ঠ ব্যবহার করা হচ্ছে। তাহলে এই বক্রপৃষ্ঠের কালি যদি আমরা নির্ণয় করি এই রুলারের, তখন তার বক্রপৃষ্ঠের কালি সমান হবে এই রুলারটিকে এক পাক যদি ঘোরানো হয় তাহলে মোট কতটুকু সমান করবে সেই অংশের কালি। তাহলে আমরা এই রুলারের বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব। রুলারটি যেহেতু বেলনাকৃতির, বেলনের বক্রপৃষ্ঠের কালির সূত্র আমরা জানি 2πr/h। তাহলে আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠ কালি equal to 2πr/h equal to, দেখো এখানে পাইয়ের কোনো মান দেওয়া নেই প্রশ্নতে, সেজন্য আমরা পাইয়ের মান 22/7 ধরব। তাহলে 2 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর, আর এর মান ছিল 0.42 ইন্টু এইচ, এইচ এর মান হলো 1.2। এখন এখানে কাটাকাটি যাবে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 42কে ভাগ করলে 6, এখানে দশমিক আছে 2 ঘর বামে, তো 2 ঘর বামে দশমিক দিলে 0.06 ইকুয়াল টু, এখন পূরণ করতে হবে 2 দিয়ে 22কে ইন্টু করলে হবে 44, 44কে 0.6 দিয়ে ইন্টু করব, 0.06 দিয়ে, 4 6 24 4 হাতে আছে 2, 4 6 24 হাতের 2 26, আর শূন্য দিয়ে পূরণ করলে তো শূন্যই আসবে। তো এখন দশমিক আছে 2 ঘর বামে, তো 2 ঘর বামে দশমিক দিলে হবে 2.64। এখন 2.64কে আবার 1.2 দিয়ে ইন্টু করতে হবে, 1.2 দিয়ে ইন্টু, 4 দুগুণা 8, 6 দুগুণা 12 এর 2 হাতে আছে 1, 2 দুগুণা 4 হাতে রেখে 5, 1 দিয়ে করলে 4 একে 4, 6 একে 6, 2 একে 2, যোগ করলে 8, 2 আর 4 6, 5 আর 6 11, 1 হাতে আছে 1 আর 2 3, দশমিক আছে এখানে 2 ঘর, এখানে 1 ঘর, মোট 3 ঘর বামে, তো 3.168 আমরা নির্ণয় করেছি বেলনের বক্রপৃষ্ঠের কালি, তার মানে ওই রুলারের বক্রপৃষ্ঠের কালি আমরা নির্ণয় করেছি, কারণ এখানে বেলন ছিল, ওই রুলারটি যেহেতু বেলনাকৃতির ছিল, এখানে বেলনের বক্রপৃষ্ঠ কালি মানে রুলারের বক্রপৃষ্ঠ কালি আমরা নির্ণয় করেছি। তাহলে যেহেতু রুলারের বক্রপৃষ্ঠ কালি 3.168 একক হবে মিটার স্কোয়ার, তার মানে এই রুলারটি যদি এক পাক ঘুরে তাহলে মাঠের যে অংশ সমান করবে সেই অংশের কালি হবে 3.168 মিটার স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো অতএব রুলারের বক্রপৃষ্ঠ কালি equal to 3.168 মিটার স্কোয়ার। যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা মিটারে ছিল তাহলে কালি হবে মিটার স্কোয়ার। তো রুলারের বক্রপৃষ্ঠ কালি মানে রুলারটি এক পাক ঘুরলে মাঠের যে অংশ সমান করবে তার কালি। অতএব রুলারটি এক
পাক ঘুরলে সমান করা অংশের কালি ইকুয়াল টু 3.168 মিটার স্কোয়ার। এখন আমরা মাঠের কালি নির্ণয় করব। তো সম্পূর্ণ মাঠটি সমান করতে রুলারটি 500 পাক ঘুরতে হয়। তাহলে রুলারটি 1 পাক ঘুরলে যে অংশ সমান করে তার পৃষ্ঠকালি হলো 3.168। তাহলে 500 পাক ঘুরলে তার কালি বেশি হবে। সুতরাং আমরা লিখব অতএব রুলারটি 500 পাক ঘুরলে সমান করা অংশের কালি ইকুয়াল টু, বেশি হবে, বেশি হলে পূরণ 3.168 ইন্টু 500 মিটার স্কোয়ার। এখন 3.168কে 500 দিয়ে পূরণ করব। তো আমরা 5 দিয়ে পূরণ করে নেব আর 0 দুটি বসিয়ে দেব। দেখো 3.168কে 3.168 5 দিয়ে পূরণ করলে হবে 5 8 40 0 হাতে আছে 4, 5 6 30 আর 4 34 4 হাতে আছে 3, 5 একে 5 হাতের 3 8, 3 5 15। আর এখানে 0 দুইটি ছিল, তো 0 দুইটি লাগবে। দশমিক আছে এখানে 3 গড় বামে, তাহলে 3 গড় বামে দশমিক আসবে। তো হবে 1584.000 মানে 1584 ইকুয়াল টু 1584 মিটার স্কোয়ার। তাহলে রুলারটি 500 পাক ঘুরলে মাঠের যে অংশ সমান করবে তার কালি হলো 1584 মিটার স্কোয়ার। আর আমরা দেখেছি যে সম্পূর্ণ মাঠটি সমান করতে রুলারটিকে 500 পাক ঘুরতে হয়। তাহলে 500 পাক ঘুরলে যদি সমান করে 1584 মিটার স্কোয়ার, তার মানে মাঠের কালি হবে 1584 মিটার স্কোয়ার। অতএব নির্ণেয় মাঠের কালি equal to 1584 meter square. Answer. এখন 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি বেলনাকৃতি স্তম্ভের ব্যাস 50 সেন্টিমিটার এবং এটির উচ্চতা 3.5 মিটার। যদি প্রতি বর্গমিটার রং করতে 12 টাকা 50 পয়সা খরচ হয়, তবে স্তম্ভটি রং করতে মোট কত টাকা খরচ হবে নির্ণয় করো। একটি বেলনাকৃতির স্তম্ভ, তার ব্যাস হলো 50 সেন্টিমিটার এবং উচ্চতা হলো 3.5 মিটার। তো এখন বলা হয়েছে যে যদি প্রতি বর্গমিটার রং করতে 12 টাকা 50 পয়সা খরচ হয়, তবে এই সম্পূর্ণ স্তম্ভটি রং করতে মোট কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে যেহেতু স্তম্ভটি বেলনাকৃতির দেওয়া আছে, তো বেলনাকৃতির স্তম্ভ তার ব্যাস দেওয়া আছে, আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এবং উচ্চতা দেওয়া আছে। তো ব্যাস দেওয়া আছে 50 সেন্টিমিটার। এখানে ব্যাস মানে হলো ডি ইকুয়াল টু 50 সেন্টিমিটার। অতএব
ব্যাসার্ধ মানে আর ইকুয়াল টু হবে ব্যাসের অর্ধেক 25 সেন্টিমিটার, এবং উচ্চতা দেওয়া আছে 3.5 মিটার। 3.5 মিটার। তো এখানে দেখো ব্যাসার্ধ সেন্টিমিটারে আর উচ্চতা মিটারে দেওয়া আছে, সুতরাং আমরা সূত্র প্রয়োগ করার আগে দুইটাকে সেম এককে আনতে হবে। তো এখানে যেহেতু খরচের হিসাব প্রতি বর্গমিটারে দেওয়া আছে, সুতরাং আমরা এখানে ব্যাসার্ধকে মিটারে নিয়ে যাব। ঠিক আছে, তো 100 সেন্টিমিটার সমান যেহেতু 1 মিটার, এখানে 100 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার থেকে মিটার হয়ে যাবে, আর 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর বামে আসবে, তখন হবে 0.25 মিটার। 0.25 মিটার। এখন দেখো স্তম্ভটি রং করতে হবে, তাহলে স্তম্ভে যখন রং করা হবে, স্তম্ভের নিচের যে ভূমি, সেই ভূমিটি মাটিতে লাগানো থাকবে এবং উপরের ভূমিটি উপরের ছাদের সাথে লাগানো থাকবে। সুতরাং রং করা হবে কেবল তার বক্রপৃষ্ঠ। তাহলে বক্রপৃষ্ঠ কত বর্গমিটার সেটা আমরা নির্ণয় করে নেই। তখন প্রতি বর্গমিটারের রং করতে খরচ হয় কত সেটা দেওয়া আছে। তাহলে এটির বক্রপৃষ্ঠ যত বর্গমিটার হবে তত বর্গমিটার রং করতে কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। কারণ এই সম্পূর্ণ বেলনটি রং করতে কত টাকা খরচ হবে, যেহেতু সম্পূর্ণ বেলনটির বক্রপৃষ্ঠ রং করা হচ্ছে, সুতরাং বক্রপৃষ্ঠ কত বর্গমিটার সেটা আমরা দেখব, অর্থাৎ স্তম্ভটির বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব। এখন স্তম্ভটি যেহেতু বেলনাকৃতির, তাহলে বেলনের বক্রপৃষ্ঠের কালির সূত্র দিয়ে আমরা স্তম্ভের বক্রপৃষ্ঠ কালি নির্ণয় করতে পারবো। আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠ কালি equal to 2 pi RH equal to, এখন পাই এর মান তো প্রশ্নতে দেওয়া নেই, সুতরাং আমরা 22/7 ধরব। তো 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর এর মান হলো 0.25 ইন্টু এইচ এর মান হলো 3.5। কাটাকাটি যাবে, দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 35-এর মধ্যে যাবে 5 বার, এখানে 0.1 ঘর বামে আছে, তো 1 ঘর বামে দশমিক দিলে 0.5 ইকুয়াল টু, এখন এখানে পূরণ করতে হবে। তো 2 দিয়ে 22কে পূরণ করলে হবে 44 দিয়ে 0.25কে ইন্টু করব, 0.25কে 44 দিয়ে ইন্টু করব। প্রথমে 4 দিয়ে ইন্টু করলে 4 × 5 = 20-এর শূন্য হাতে আছে 2, 4 × 2 = 8, হাতের 2-এ 10, আবার 4 দিয়ে পূরণ করলে 4 × 5 = 20-এর শূন্য হাতে আছে 2, 4 × 2 = 8, হাতের 2-এ 10, 0 0 1 1, দশমিক আছে 2 ঘর বামে, তো 2 ঘর বামে দশমিক দিলে 11.00 মানে 11। এখন 11কে আবার পূরণ করতে হবে 0.5 দিয়ে। তো দেখো 11কে যদি আমরা 0.5 দিয়ে ইন্টু করি, 5 × 1 = 5, আবার 5 × 1 = 5, যোগ করলে 5 5, আর দশমিক আছে 1 ঘর বামে, তো 5.5 হবে। তাহলে এখানে পূরণ করে আমরা পেয়েছি 5.5, অর্থাৎ বেলনের বক্রপৃষ্ঠ কালি আমরা পেয়েছি 5.5 একক হবে মিটার স্কোয়ার। তো এখানে বেলন বলতে এই স্তম্ভ ছিল, তার মানে বেলনাকৃতির স্তম্ভ ছিল, তো আমরা বেলনের বক্রপৃষ্ঠ কালি নির্ণয় করেছি, মানে স্তম্ভের বক্রপৃষ্ঠ কালি হলো 5.5 মিটার স্কোয়ার। তাহলে আমরা লিখব, অতএব স্তম্ভের
বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু 5.5 মিটার স্কোয়ার। তো স্তম্ভের যেহেতু বক্রপৃষ্ঠ রং করা হবে, সুতরাং স্তম্ভের রং করা অংশের কালি আমরা পেয়ে গেছি 5.5 মিটার স্কোয়ার। অর্থাৎ স্তম্ভটি রং করতে হলে মোট 5.5 বর্গমিটার রং করতে হবে। তো এখন দেওয়া আছে প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 12 টাকা 50 পয়সা। তাহলে যেহেতু স্তম্ভের বক্রপৃষ্ঠ রং করতে হবে এবং স্তম্ভের বক্রপৃষ্ঠ যেহেতু 5.5 মিটার স্কোয়ার মানে 5.5 বর্গমিটার, তো 1 বর্গমিটার রং করতে যদি 12 টাকা 50 পয়সা খরচ হয়, তাহলে 5.5 বর্গমিটার রং করতে কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। এখন এক বর্গমিটার রং করতে খরচ হয় 12 টাকা 50 পয়সা। তাহলে রং করা হবে 5.5 মিটার স্কোয়ার। অতএব 5.5 মিটার স্কোয়ার রং করতে খরচ হয়, বেশি হবে, বেশি হলে পূরণ হবে। তো 12.50কে পূরণ করা হবে 5.5 দিয়ে। আমরা পূরণ করব। তো এখানে দেখো দশমিকের ডান দিকে যখন শূন্য থাকে, শূন্যর ডান দিকে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে সেই শূন্যকে ছেড়ে দেওয়া যায়। তার মানে 12.50 মানে হলো 12.5। তো 12.5কে আমরা ইন্টু করব 5.5 দিয়ে। 12.5কে 5.5 দিয়ে ইন্টু করব। ইন্টু করলে 5 5 25, 5 হাতে আছে 2, 5 দুগুণা 10, হাতের 2 12, 2 হাতে আছে 1, 5 একে 5 হাতে রেখে 6, আবার 5 5 25, 5 হাতে আছে 2, 5 দুগুণা 10, হাতের 2 12, 2 হাতে আছে 1, 5 একে 5 হাতে রেখে 6, যোগ করলে 5, 5 আর 2 7, 6 আর 2 8, 6 এর 6। আর দশমিক আছে এখানে এক ঘর, এখানে এক ঘর, মোট 2 ঘর বামে। তাহলে 68.75 68.75। তো এখানে আমরা 5.5 বর্গমিটার রং করতে কত টাকা খরচ হয় সেটা পেয়েছি। আর 5.5 বর্গমিটার ছিল বেলনের বক্রপৃষ্ঠ কালি। আর বেলনের বক্রপৃষ্ঠ যেহেতু রং করতে হবে, সুতরাং এই স্তম্ভের বক্রপৃষ্ঠ যেহেতু রং করতে হবে, সুতরাং সম্পূর্ণ স্তম্ভটি রং করতে মোট খরচ হবে 68 টাকা 75 পয়সা। অতএব নির্ণেয় খরচ ইকুয়াল টু 68.75 টাকা। আনসার। এখন 6 নম্বর প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি লম্ব বৃত্তাকৃতির বেলনের বক্রপৃষ্ঠের খালি ইকুয়াল টু 4.4 মিটার স্কোয়ার। যদি এটির ভূমিতলের ব্যাস 0.7 মিটার হয়, তবে বেলনটির উচ্চতা নির্ণয় করো। এখানে বেলনের বক্রপৃষ্ঠ খালি এবং বেলনের ভূমিতলের ব্যাস দেওয়া আছে। তো আমরা নির্ণয় করব বেলনটির উচ্চতা। তো যেহেতু বেলনটির ভূমিতলের ব্যাস দেওয়া আছে, এখানে প্রশ্নটি শুদ্ধ করতে হবে। বেলনটির ভূমিতলের ব্যাস দেওয়া আছে, তো সেটা হবে
ব্যাসার্ধ হবে। এখানে বেলনটির ভূমিতলের ব্যাস 0.7 মিটার না, কিন্তু বেলনটির ভূমিতলের ব্যাসার্ধ হবে 0.7 মিটার। তাহলে লম্ববৃত্তাকৃতির বেলনের বক্রপৃষ্ঠের কালি হলো 4.4 মিটার স্কোয়ার, আর ভূমিতলের ব্যাসার্ধ হলো 0.7 মিটার। আমরা উচ্চতা নির্ণয় করব। এখানে প্রশ্নের নম্বর হলো 6। এখানে বেলনের বক্রপৃষ্ঠ কালি equal to 4.4 মিটার স্কোয়ার, আর ভূমিতলের ব্যাসার্ধ মানে হলো আর ইকুয়াল টু দেওয়া আছে 0.7 মিটার। নির্ণয় করবো আমরা উচ্চতা। তো আমরা উচ্চতা ধরে নেই এইচ, মনে করি উচ্চতা ইকুয়াল টু এইচ। যেহেতু বক্রপৃষ্ঠের কালি দেওয়া আছে, তাহলে আমরা বক্রপৃষ্ঠের কালির সূত্র লিখব। তো বেলনের বক্রপৃষ্ঠ কালির সূত্র আমরা জানি 2πr/h। আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠ কালি equal to 2πr/h equal to 2 into পাই এর মান প্রশ্নতে যেহেতু দেওয়া নাই 22/7 ধরবো আমরা, ইন্টু আর এর মান হলো 0.7 ইন্টু এইচ এর মান আমরা নির্ণয় করব। এখানে বেলনের বক্রপৃষ্ঠ কালি যেহেতু দেওয়া আছে 4.4, তাহলে বেলনের বক্রপৃষ্ঠ কালির মান আমরা লিখতে পারবো। ইমপ্লাইজ এখানে 4.4 ইকুয়াল টু, এখানে দেখো কাটাকাটি যাবে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, দশমিক আছে 1 ঘর বামে দশমিক মানে 0.1। তো ডান দিকে থাকলো 2 ইন্টু 22 ইন্টু 0.1 ইন্টু এইচ ইমপ্লাইজ। এখন এইচ এর মান যদি আমরা নির্ণয় করি, তাহলে এইচ এর সাথে যে সংখ্যাগুলো পূরণ হিসাবে আছে সেই সংখ্যাগুলো 4.4 এর সাথে ভাগ হিসাবে আসবে। তখন এইচ ইকুয়াল টু হবে 4.4 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 ইন্টু 0.1। এখন কাটা যাবে, দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 4.4কে ভাগ করলে হবে 2.2, 22 দিয়ে 22কে ভাগ করলে 1, এখানে 22 দিয়ে 22কে ভাগ করলে 1, আর যেহেতু দশমিক 1 ঘর বামে আছে তো দশমিক 1 ঘর বামে। এখানে 0.1, এখানে 0.1, তো 0.1 দিয়ে কাটলে একবার, 0.1 দিয়ে কাটলে একবার। ইমপ্লাইজ এইচ ইকুয়াল টু হলো 1/1 মানে 1। তাহলে এইচ ধরেছিলাম আমরা উচ্চতার, প্রশ্নতে দেওয়া ছিল যে বেলনটির উচ্চতা নির্ণয় করো, তাহলে অতএব নির্ণয় উচ্চতা ইকুয়াল টু 1 মিটার। অতএব নির্ণয় উচ্চতা ইকুয়াল টু 1 মিটার। আনসার। এখন 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি বৃত্তাকৃতির কুয়ার অন্তঃব্যাস 3.5 মিটার, এটি 10 মিটার গভীর, তবে নির্ণয় করো 1 নম্বর এটির অন্তঃবক্রপৃষ্ঠের কালি এবং 2 নম্বর প্রতি বর্গমিটার প্লাস্টারের খরচ 40 টাকা হারে
এই পৃষ্ঠটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে, মানে এই কুয়াটির অন্তঃবক্র পৃষ্ঠটি প্লাস্টার করতে মোট কত টাকা খরচ হবে সেটা আমরা নির্ণয় করব। তো এখানে একটি বৃত্তাকৃতির কুয়ার অন্তঃব্যাস দেওয়া আছে। দেখো, বৃত্তাকৃতির কুয়া মানে সম্পূর্ণ কুয়াটি হবে বেলনাকৃতির, কারণ কুয়ার ভূমি হবে বৃত্তাকৃতির, আর কুয়াটি যেহেতু নিচের দিকে গভীর থাকবে সুতরাং সেটি বেলনের আকৃতির হবে। তাহলে এখানে এই বেলনাকৃতির কুয়ার অন্তঃব্যাস দেওয়া আছে 3.5 মিটার। তো ব্যাস, অন্তঃব্যাস মানে ভিতর দিকের মাপ। অন্তঃব্যাস বলতে এই যে ভিতর দিকের মাপ, যেহেতু আমরা অন্তঃবক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব, তো অন্তঃবক্রপৃষ্ঠের কালি নির্ণয় করার জন্য অন্তঃব্যাসার্ধ লাগবে। তো এখানে অন্তঃব্যাস দেওয়া আছে, আমরা অন্তঃব্যাসার্ধ নির্ণয় করব। অন্তঃব্যাস দেওয়া আছে 3.5 মিটার। এখানে 7 নম্বর প্রশ্ন, অন্তঃব্যাসকে যদি আমরা ডি দিয়ে ধরি তাহলে ডি ইকুয়াল টু হলো 3.5 মিটার। অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে ব্যাসের অর্ধেক মানে 3.5/2 মিটার। এবং দেওয়া আছে কুয়াটি 10 মিটার গভীর, অর্থাৎ কুয়ার গভীরতা দেওয়া আছে। তো গভীরতা আর উচ্চতা একই কথা। তো গভীরতা মানে উচ্চতাকে আমরা এইচ ধরতে পারবো। এইচ ইকুয়াল টু হলো 10 মিটার। এখন 7-এর 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে এটির অন্তঃবক্রপৃষ্ঠের কালি নির্ণয় করো। তাহলে 1 নম্বর অন্তঃবক্রপৃষ্ঠের কালি। তো অন্তঃবক্রপৃষ্ঠটি বেলনাকৃতির যেহেতু, তো বেলনের বক্রপৃষ্ঠের কালির সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু 2π RH ইকুয়াল টু 2 ইন্টু পাই এর মান হলো 22/7 ইন্টু আর এর মান হলো 3.5/2 ইন্টু এইচ এর মান হলো 10। এখন দেখো, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 7 দিয়ে 35কে ভাগ করলে 5, আর এখানে দশমিক 1 ঘর বামে আছে, তাহলে 1 ঘর বামে দশমিক দিলে হবে 0.5। এখন নিচে 1 থাকার কোনো অর্থ নেই, তো উপরের সংখ্যাগুলোকে পূরণ করব। এখন এখানে দেখো 10 দিয়ে যদি 0.5কে পূরণ করি তাহলে 1 ঘর বামে দশমিক আছে, দশমিক উঠে যাবে, হবে 5, আর 5 দিয়ে 22কে ইন্টু করব। তো 5 দিয়ে 22কে ইন্টু করলে 5 দুগুণা 10-এর 0 হাতে আছে 1, 5 দুগুণা 10 হাতে রেখে 11, 110। তাহলে বেলনের বক্রপৃষ্ঠ কালি বলতে এখানে বেলন ছিল কুয়ার অন্তঃবক্রপৃষ্ঠ, সেজন্য কুয়াটির অন্তঃবক্রপৃষ্ঠের কালি হলো 110, একক হবে মিটার স্কয়ার। অতএব নির্ণেয় অন্তঃবক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু 110 মিটার স্কয়ার। 1 নম্বর প্রশ্নের আনসার হয়ে গেল। তারপর 2 নম্বর প্রশ্নের আনসার। তো 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে প্রতি বর্গমিটার প্লাস্টারের খরচ 40 টাকা হারে এই পৃষ্ঠটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে। প্রতি বর্গমিটার 40 টাকা হারে, তার মানে ওই কুয়াটির অন্তঃবক্রপৃষ্ঠের 1 বর্গমিটার যদি প্লাস্টার করা হয় তাহলে খরচ হবে 40 টাকা। তাহলে এই পৃষ্ঠটি প্লাস্টার করতে মোট খরচ নির্ণয় করব। তো এই পৃষ্ঠ ছিল 110
বর্গমিটার। 1 বর্গমিটার প্লাস্টার করতে যদি 40 টাকা খরচ হয়, তাহলে 110 বর্গমিটার প্লাস্টার করতে কত টাকা খরচ হয় সেটা আমরা নির্ণয় করব। এখন 2 নম্বর ক্ষেত্রে 1 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হয় 40 টাকা। তাহলে অন্তঃবক্রপৃষ্ঠ ছিল 110 বর্গমিটার, অতএব 110 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হয় বেশি হলে পূরণ 40 পূরণ 110 টাকা। এখন পূরণ করব, দেখো 4 দিয়ে 11কে পূরণ করলে হবে 44, আর 0 এখানে একটা টোটাল হবে 2টা, 4400 টাকা। তাহলে এই কুয়ার অন্তঃবক্রপৃষ্ঠটি প্লাস্টার করতে মোট খরচ হবে 4400 টাকা। অতএব নির্ণয় খরচ ইকুয়াল টু 4400 টাকা। আনসার। এখন আমরা 8 নম্বর প্রশ্ন করব। তো 8 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে একটি জল উত্তাপক ব্যবস্থায় 28 মিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি নল যুক্ত রয়েছে। ব্যবস্থাটির তাপ বিকিরণ পৃষ্ঠের সম্পূর্ণ কালি নির্ণয় করো। একটি জল উত্তাপক ব্যবস্থা মানে যে আমরা জল গরম করার জন্য যে পাত্রগুলো ব্যবহার করি, সেই পাত্রগুলো যদি বেলনাকৃতির থাকে সাধারণত, যেমন বা জল গরম রাখার জন্য যে পাত্র যেগুলো যেমন থার্মোফ্লাক্স, তো সেগুলোর ক্ষেত্রে জল গরম রাখার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি থাকে ভিতরে বেলনাকৃতির থাকে। তো এই বেলনাকৃতির জল উত্তাপক ব্যবস্থার দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার এবং ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো যেহেতু তার দৈর্ঘ্য আছে এবং ব্যাস আছে, মানে ভূমি হবে বৃত্তাকৃতির এবং সেটা একটু লম্বা হবে, তার মানে সেটি বেলনাকৃতির। তো তার এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। তো এই জল উত্তাপক ব্যবস্থার যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে, যেহেতু সেটি বেলনাকৃতির, তার দৈর্ঘ্য মানে হবে তার উচ্চতা, বেলনের উচ্চতা, এবং ব্যাস দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো ব্যাস 5 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, ব্যাসের অর্ধেক করলে ব্যাসার্ধ নির্ণয় হয়ে যাব। এখন বলা হয়েছে ব্যবস্থাটির তাপ বিকিরণ পৃষ্ঠের সম্পূর্ণ কালি নির্ণয় করো। তো ব্যবস্থাটির তাপ বিকিরণ পৃষ্ঠের সম্পূর্ণ কালি মানে কী হবে? এখানে দেখো, সম্পূর্ণ কালি বলতে আমরা সম্পূর্ণ পৃষ্ঠকালি কিন্তু নির্ণয় করব না। সম্পূর্ণ কালি মানে কি? এখানে দেখো, এই যদি জল উত্তাপক ব্যবস্থার ভিতরের যে জল উত্তাপক ব্যবস্থার যে পাত্র, সেই পাত্রটি যদি এই আকৃতির হয়, তাহলে এই পাত্রটির ভিতর দিকের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠটি তাপ বিকিরণ করবে। সুতরাং এই ভিতরের পৃষ্ঠটি হচ্ছে বেলনাকৃতির। সুতরাং এই বেলনাকৃতির, অর্থাৎ এটি হচ্ছে একটি বক্রপৃষ্ঠ। তাহলে আমরা ওই বেলনের বক্রপৃষ্ঠ কালি নির্ণয় করব। বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করলে আমরা তাপ বিকিরণ পৃষ্ঠের কালি পেয়ে যাব। তো এখানে যেহেতু আমরা বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব, এখানে দেওয়া আছে দৈর্ঘ্য, মানে ব্যবস্থাটির দৈর্ঘ্য। ব্যবস্থাটি যেহেতু বেলনাকৃতির, তার দৈর্ঘ্য আছে, ব্যাস আছে, সুতরাং সেটা বেলনাকৃতির হবে। আর বেলনের দৈর্ঘ্য মানে হচ্ছে বেলনের উচ্চতা। তো উচ্চতা h হবে 28 মিটার। এখানে 8 নম্বর প্রশ্ন। এখানে h = 28 মিটার এবং ব্যাস মানে হলো d দেওয়া আছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, d দেওয়া আছে 5 সেন্টিমিটার।
তাহলে এখন আমরা যদি বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করি, তাপবিকিরণ পৃষ্ঠের কালি মানে বক্রপৃষ্ঠের কালি, তো বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করতে হলে এখানে একটি আছে মিটারে, একটি আছে সেন্টিমিটারে, দুইটাকে আমরা সেম এককে নেব। তো সেম এককে নেওয়ার জন্য প্রথমে আমরা এখানে দেখো ব্যাস দেওয়া আছে, আমরা প্রথমে ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, তো ব্যাসার্ধকে আমরা আর দিয়ে বোঝাই, অতএব আর ইকুয়াল টু হবে ব্যাসের অর্ধেক মানে 5/2 সেন্টিমিটার। তো ইমপ্লাইজ আর ইকুয়াল টু, দেখো 5/2 মানে কত, 5/2 মানে হলো 2.5, 2 দিয়ে 5কে ভাগ করলে 5-এর মধ্যে 2 যাবে, 2 বার 2 দুগুণা 4, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে দেবো 0, 10, 5 দুগুণা 10, 2.5, 5/2 মানে হলো 2.5 সেন্টিমিটার। এখন সেটাকে যদি আমরা মিটারে নেই তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার, তো 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর বামে আসবে, তখন হবে 0.025। দশমিক এখানে ছিল, 2 ঘর বামে গেলে 1 ঘর আছে, আরও 1 ঘর আমরা শূন্য দিলাম, এখন একক হবে মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়েছি। এখন আমরা তাপবিকিরণ পৃষ্ঠের কালি মানে হচ্ছে বক্রপৃষ্ঠের কালি, যেহেতু বক্রপৃষ্ঠ তাপ বিকিরণ করবে তাহলে বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করব। তো আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠ কালি ইকুয়াল টু 2πRh ইকুয়াল টু, এখন পাইয়ের তো মান এই প্রশ্নের ক্ষেত্রেও দেওয়া নেই, সুতরাং আমরা 22/7 ধরবো। 2 ইন্টু পাইয়ের মান হলো 22/7 ইন্টু আর এর মান ছিল 0.025 ইন্টু এইচ এর মান হলো 28। এখন দেখো কাটা যাবে, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 28কে ভাগ করলে 4 ইকুয়াল টু, এখন পূরণ করব। তো পূরণ করলে এখানে 2 দিয়ে 22কে পূরণ করলে হবে 44কে 0.025 দিয়ে পূরণ করব, তারপর আবার 4 দিয়ে পূরণ করব। আর এই দিক থেকে যদি আমরা পূরণ করি, দেখো 4 দিয়ে যদি এখানে পূরণ করি তাহলে 4×25 হলো 100, 4×25 100, দশমিক আছে 3 ঘর বামে, তো 3 ঘর বামে দশমিক দিলে হবে 0.100 মানে 0.1। এখন 0.1 দিয়ে যখন 2কে ইন্টু করবো তখন হবে 2.2, আর 2.2কে যখন 2 দিয়ে ইন্টু করবো তখন হবে 4.4। তাহলে বেলনের বক্রপৃষ্ঠ কালি, এখানে বেলন বলতে ছিল জল উত্তাপক ব্যবস্থা, তো জল উত্তাপক ব্যবস্থার তাপ বিকিরণ পৃষ্ঠটি ছিল বক্রপৃষ্ঠ, সুতরাং বক্রপৃষ্ঠের কালি আমরা নির্ণয় করেছি, তার মানে জল উত্তাপক ব্যবস্থাটির তাপ বিকিরণ পৃষ্ঠের সম্পূর্ণ কালি নির্ণয় হয়েছে। অতএব নির্ণয় পৃষ্ঠকালি ইকুয়াল টু 4.4 মিটার স্কোয়ার। আনসার। এখন 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নির্ণয় করো 1 নম্বর 4.5 মিটার উচ্চতা এবং 4.2 মিটার ব্যাসযুক্ত একটি বন্ধ পেট্রোল ধারকের পার্শ্ব বা বক্রপৃষ্ঠের কালি। মানে একটি বন্ধ পেট্রোল ধারকের পার্শ্ব পৃষ্ঠকালি বা বক্রপৃষ্ঠকালি, যদিও এখানে পেট্রোল ধারকটি বন্ধ কিন্তু বক্রপৃষ্ঠকালি নির্ণয় করব আমরা, এখানে প্রশ্নতে উল্লেখ করা আছে, সেজন্য বন্ধ হলেও বক্রপৃষ্ঠকালি যেহেতু নির্ণয় করার কথা বলা হয়েছে আমরা বক্রপৃষ্ঠকালি নির্ণয় করব 1 নম্বর প্রশ্নতে।
তো এখানে 4.5 মিটার উচ্চতা এবং 4.2 মিটার ব্যাসযুক্ত বলা হয়েছে। তাহলে ব্যাস আছে এবং তার উচ্চতা আছে, সুতরাং সেটি বেলনাকৃতির হবে। তাহলে এখানে বেলনাকৃতি পেট্রোল ধারকের যেহেতু উচ্চতা এবং ব্যাস দেওয়া আছে, তো আমরা তার বক্রপৃষ্ঠকালি নির্ণয় করতে পারবো। তো এখানে উচ্চতা ইকুয়াল টু হলো 4.5 মিটার। 9 নম্বর প্রশ্ন। নয়ের 1 নম্বর, এখানে উচ্চতা h ইকুয়াল টু দেওয়া আছে 4.5 মিটার এবং ব্যাস দেওয়া আছে 4.2 মিটার। তো ব্যাস মানে ডি ইকুয়াল টু হলো 4.2 মিটার। এখন যেহেতু ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসার্ধ প্রথমে নির্ণয় করব। ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, আমরা জানি। তো ব্যাসার্ধকে আমরা আর দিয়ে বুঝাই, অতএব আর ইকুয়াল টু হবে 4.2 এর অর্ধেক। তো 4.2 এর অর্ধেক করলে হবে 2.1 মিটার। এখন আমরা ওই পেট্রোল ধারকটি যেহেতু বেলনাকৃতির, তাহলে তার বক্রপৃষ্ঠকালি বা পার্শ্বপৃষ্ঠকালি হবে 2πr/h। আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠকালি equal to 2πr/h equal to 2 into পাই এর মান 22/7 into r এর মান হলো 2.1 into h এর মান হলো 4.5। কাটা যাবে, এখানে 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 21কে ভাগ করলে 3, আর দশমিক আছে 1 ঘর বামে, তো 0.3 ইকুয়াল টু। এখন আমরা পূরণ করব। তো 2 দিয়ে 22কে ইন্টু করলে হবে 44। এখন 44কে ইন্টু করব 0.3 দিয়ে, 0.3 দিয়ে 3 4 12 এর 2 হাতে আছে 1, 3 4 12 হাতে রেখে 13, দশমিক আছে 1 ঘর বামে 13.2। এখন আবার 13.2কে পূরণ করব 4.5 দিয়ে। তো 4.5 দিয়ে পূরণ করলে 5 দুগুণা 10 এর 0 হাতে আছে 1, 3 5 15 হাতে রেখে 16 এর 6 হাতে আছে 1, 5 একে 5 হাতে রেখে 6, 4 দিয়ে 4 দুগুণা 8, 3 4 12 এর 2 হাতে আছে 1, 4 একে 4 হাতে রেখে 5, যোগ করলে 0, 6 আর 8 14, 4 হাতে আছে 1, 6 আর 2 8 হাতে রেখে 9, 5 এর 5, দশমিক এখানে 1 ঘর, এখানে 1 ঘর, টোটাল 2 ঘর বামে। তাহলে 59.40, 59.40 মানে 59.4। তাহলে আমরা বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করেছি। অতএব নির্ণেয় বক্রপৃষ্ঠকালি ইকুয়াল টু 59.4। যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা মিটারে ছিল, তাহলে বক্রপৃষ্ঠকালি হবে বর্গ মিটারে, মানে মিটার স্কোয়ার। 1 নম্বর প্রশ্নের আনসার হয়ে গেল। তারপর আমরা 2 নম্বর প্রশ্ন করব। এখন 9-এর 2 নম্বর প্রশ্ন দেখো। 9-এর 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কি পরিমাণ ইস্পাত প্রকৃতপক্ষে ব্যবহার করা হলো যদি ধারকটির নির্মাণ কার্যে প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের 12/1 অংশ অপচয় হয়। তো দেখো, ইস্পাত দিয়ে যখন ওই পেট্রোল ধারকটি নির্মাণ করা হবে, তখন ইস্পাত থেকে কিছুটা টুকরা কেটে ফেলা হবে।
মানে যে ইস্পাত থাকবে সেই ইস্পাত দিয়ে যখন পেট্রোল ধারকটি তৈরি করা হবে, নির্মাণ করা হবে, তখন ইস্পাতের সম্পূর্ণ অংশ পেট্রোল ধারকে ব্যবহার নাও হতে পারে। মানে যখন কাটা হবে তখন ছোট ছোট টুকরা হিসাবে কিছু অপচয় হতে পারে। তো এখানে বলা হয়েছে যে প্রকৃতপক্ষে মানে যে পরিমাণ ইস্পাত নেওয়া হয়েছিল, যে পরিমাণ ইস্পাত নিয়ে পেট্রোল ধারকটি তৈরি করা হয়েছিল, মোট ইস্পাতের পরিমাণ থেকে অপচয় হলো 12/1। তাহলে যদি মোট ইস্পাত থেকে 12/1 অপচয় হয়, তাহলে আসলে কি পরিমাণ ইস্পাত ব্যবহার করা হয়েছিল? কারণ যে ইস্পাত নেওয়া হয়েছিল সেই ইস্পাতের সম্পূর্ণ অংশ ওই পেট্রোল ধারককে ব্যবহার নাও হতে পারে। কিছুটা টুকরা কেটে ফেলা হতে পারে। মানে ছোট ছোট টুকরা যখন বের হবে তখন সেই টুকরাগুলো অপচয় হবে। তো অপচয়ের পরিমাণ হলো মোট ইস্পাতের 12/1। এখন তাহলে ওই অপচয় সহ মোট কী পরিমাণ ইস্পাত নেওয়া হয়েছিল? যেমন মনে করো একটি কাগজের পাত নিলাম। তো এই কাগজের পাত থেকে আমাকে যখন মাপ দেওয়া হবে যে ওই মাপের একটি বেলন তৈরি করতে হবে, তো ওই মাপের বেলন তৈরি করার জন্য আমি কী করব, সেটাকে বেলন আকৃতিতে শেপ দিব এবং তার যেহেতু সেটি বন্ধ, তো তার বৃত্তাকৃতির ভূমি দুইটিতে লাগানোর জন্য এখান থেকে কেটে এনে এখানে বৃত্তাকৃতির ভূমিতে বৃত্তাকৃতি পাত লাগাবো। তো সেক্ষেত্রে এখান থেকে যখন কাগজ কাটা হবে তখন ছোট ছোট টুকরা হিসাবে অপচয় কিছু হবে। তো এই অপচয় সহ মোট এই যে পাত আমি নিয়েছিলাম বেলনটি তৈরি করার জন্য, ওই মোট পাতের পরিমাণ কত হবে? তো ঠিক একইভাবে এখানে পেট্রোল ধারক তৈরি করার জন্য যে ইস্পাত নেওয়া হয়েছিল, মোট ইস্পাতের কী পরিমাণ কী ছিল সেটা আমরা নির্ণয় করব। তো দেখো এখানে পেট্রোল ধারকটি ছিল বন্ধ। তাহলে বন্ধ পেট্রোল ধারকে কী পরিমাণ ইস্পাত ব্যবহার করা হয়েছে সেটা নির্ণয় করার জন্য আমরা যদি বেলনাকৃতি পেট্রোল ধারকের সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করি, তাহলে পেট্রোল ধারকের মধ্যে কী পরিমাণ ইস্পাত লাগানো হয়েছে তার পৃষ্ঠকালি পেয়ে যাব। সুতরাং প্রথমে আমরা বন্ধ পেট্রোল ধারকের সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করব। তো সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করার জন্য এখানে তো দেওয়াই ছিল যে উচ্চতা 4.5 মিটার এবং ব্যাস 4.2 মিটার। 2 নম্বর, এখানে উচ্চতা মানে h = 4.5 মিটার এবং ব্যাস d ছিল 4.2 মিটার। তাহলে ব্যাসার্ধ r হবে 2.1 মিটার। এখন আমরা ওই পেট্রোল ধারকের সম্পূর্ণ পৃষ্ঠকালি নির্ণয় করব। তো পেট্রোল ধারকটি হলো বেলনাকৃতির, সুতরাং বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালির সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করব। আমরা জানি বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালি বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালির সূত্র আমরা পেয়েছিলাম 2πr × r + h। 2πr × r + h = 2 × পাই এর মান 22/7 × r এর মান হলো 2.1 × r + h, r এর মান 2.1 প্লাস h এর মান হলো 4.5 এখানে দেখো কাটা যাবে 7 দিয়ে, 7কে ভাগ করলে 1, 7 দিয়ে 21কে ভাগ করলে 3, আর দশমিক আছে 1 ঘর বামে তো 0.3। এখন পূরণ করব 2 দিয়ে, 22কে ইন্টু করলে হবে 44কে 0.3 দিয়ে ইন্টু করলে 3 × 12, এর 2 হাতে আছে 1, 3 × 12 আর 1 13, দশমিক আছে 1 ঘর বামে 13.2। এখন এখানে 18 থেকে পূরণ করে আমরা পেয়েছি 13.2 ইন্টু আছে 2.1 + 4.5, তো 2.1
এবং 4.5 প্লাস করলে হবে 5 আর 1 6, 2 আর 4 6, দশমিকের নিচে দশমিক 6.6। এখন 13.2কে 6.6 দিয়ে ইন্টু করতে হবে। 13.2কে 6.6 দিয়ে ইন্টু করব। 6 দুগুণা 12 এর 2 হাতে আছে 1, 3 6 18 হাতে রেখে 19 এর 9 হাতে আছে 1, 6 একে 6 আর 1 7, 6 দিয়ে 6 দুগুণা 12 এর 2 হাতে আছে 1, 3 6 18 হাতে রেখে 19 এর 9 হাতে আছে 1, 6 একে 6 হাতে রেখে 7, যোগ করলে 2, 9 আর 2 11 এর 1 হাতে আছে 1, 7 আর 9 16 হাতে রেখে 17 এর 7 হাতে আছে 1, 1 আর 7 8, দশমিক আছে 2 ঘর বামে, 2 ঘর বামে দশমিক দিলে হবে 87.12। 87.12। তাহলে যে পেট্রোল ধারকটি বানানো হয়েছে সেই পেট্রোল ধারকের মধ্যে ইস্পাত আছে মোট 87.12 মিটার স্কোয়ার। আর কিছু অপচয় হয়েছে। তো অপচয়ের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে অপচয়ের পরিমাণ এবং এই পরিমাণ মিলে মোট পরিমাণ হবে প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ। তো এখন আমরা প্রকৃতপক্ষে ব্যবহৃত যেহেতু ইস্পাতের পরিমাণ আমরা নির্ণয় করব, তো দেখো আমরা প্রথমে ধরে নেব যে প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ x মিটার স্কোয়ার। এখন মনে করি প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ ইকুয়াল টু x মিটার স্কোয়ার। তাহলে যদি প্রকৃতপক্ষে x মিটার স্কোয়ার ইস্পাত যদি মোট ব্যবহার করা হয় তাহলে তার থেকে অপচয় হবে তার 12 ভাগের 1 অংশ। প্রশ্ন মতে প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাত হলো x মিটার স্কোয়ার, অপচয় হয়েছে প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের 12 ভাগের 1 অংশ। তো প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাত হলো x, তার 12 ভাগের 1 অংশ, x এর 12 ভাগের 1 অংশ মানে x ইন্টু 1/12, সেটা কি হয়েছে? অপচয় হয়েছে। প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের 12 ভাগের 1 অংশ অপচয় হয়। তাহলে মোট ইস্পাত থেকে অপচয়ের পরিমাণ মাইনাস করলে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হবে এই পেট্রোল ধারকে থাকা ইস্পাতের পরিমাণ, মানে অপচয় হওয়ার পর যে ইস্পাত থাকবে সেই ইস্পাত পেট্রোল ধারকে লাগানো থাকবে। সুতরাং প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাত আমরা ধরেছি x, তার 12 ভাগের 1 অংশ অপচয় হয়েছে। তো x এর 12 ভাগের 1 অংশ মানে x ইন্টু 1/12, সেটা অপচয় হয়েছে। তাহলে মোট ইস্পাতের পরিমাণ থেকে অপচয় হওয়া অংশ আমরা মাইনাস করলাম, তখন বাকি থাকলো যে অংশ দিয়ে ইস্পাত দিয়ে পেট্রোল ধারক তৈরি করা হয়েছে। তো পেট্রোল ধারক তৈরি করতে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ আমরা পেয়েছিলাম 87.12। তাহলে x মাইনাস x ইন্টু 1/12 ইকুয়াল টু হবে 87.12। 87.12 মানে এখানে মোট ইস্পাতের পরিমাণ থেকে অপচয়ের পরিমাণ মাইনাস করেছি, তখন থাকবে অপচয় ছাড়া যেগুলো পেট্রোল ধারক তৈরি করতে ব্যবহৃত হয়েছে তার পরিমাণ। তো পেট্রোল ধারক তৈরি করতে ব্যবহৃত হয়েছে 87.12 মিটার স্কোয়ার, সেটা আমরা আগে নির্ণয় করেছি। মানে এখানে বেলুনের সম্পূর্ণ পৃষ্ঠকালি মানে পেট্রোল ধারকের সম্পূর্ণ পৃষ্ঠকালি, আর পেট্রোল ধারক যেহেতু বন্ধ ছিল সুতরাং পেট্রোল ধারকের সম্পূর্ণ পৃষ্ঠকালি মানে পেট্রোল ধারক বানাতে যে পরিমাণ ইস্পাত লেগেছিল সেই ইস্পাতের পরিমাণ হলো 87.12। কিন্তু অপচয়ে যেগুলো হয়েছিল সেগুলো সহ মোট ইস্পাতের পরিমাণ আমরা ধরেছি x, তো তার থেকে মাইনাস হবে অপচয় হওয়া অংশ। অপচয় হয়েছে মোট ইস্পাতের 12/1 অংশ, তো মোট ইস্পাত হলো x, এর মানে পূরণ 12/1 অংশ, আর মাইনাস করলে থাকবে এই পেট্রোল ধারকে থাকা ইস্পাতের পরিমাণ মানে 87.12।
এখন এখানে হিসাব করলে আমরা x এর মান নির্ণয় করতে পারবো, আর x মানে হচ্ছে প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ। তাহলে এখানে হিসাব করে আমরা x এর মান নির্ণয় করলে প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ পেয়ে যাব। তাহলে দেখো ইমপ্লাইজ এখানে x মাইনাস x ইন্টু 1/12, তো x ইন্টু 1 করলে হবে x, নিচে থাকবে 12 ইকুয়াল টু হলো 87.12। এমপ্লাইজ বাম দিকে ভগ্নাংশের বিয়োগ আছে লসাগু নিতে হবে, তো লসাগু হবে 12। এখানে x এর নিচে আছে 1 দিয়ে 12কে ভাগ করলে 12 ইন্টু x করলে হবে 12x। তারপর মাইনাস 12 দিয়ে 12কে ভাগ করলে 1 ইন্টু x করলে হবে x ইকুয়াল টু আছে 87.12। ইমপ্লাইজ এখানে 12x মাইনাস x করলে হবে 11x ডিভাইডেড বাই আছে 12 ইকুয়াল টু 87.12। ইমপ্লাইজ এখন 11x ইকুয়াল টু ডান দিকে আছে 87.12 আর বাম দিকে 12 ছিল 11x এর সাথে ভাগ, ডান দিকে নিলে হবে পূরণ। ইমপ্লাইজ x ইকুয়াল টু এখানে 87.12 ইন্টু আছে 12, বাম দিকে x এর সাথে 11 ছিল পূরণ, ডান দিকে আনলে ভাগ হবে ডিভাইডেড বাই 11। এখন কাটা যাবে, দেখো 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 11 দিয়ে 87-র মধ্যে যাবে 7 বার, 7 11 77, বিয়োগ করলে থাকবে 10, তো 10 1 নিলে হবে 101, 101-এর মধ্যে যাবে 9 বার, 9 11 99, থাকবে 2 22, 2 11 22। আর এখানে 0.2 ঘর বামে ছিল, তাহলে এখানেও 0.2 ঘর বামে থাকবে, মানে 7.92। ইমপ্লাইজ x ইকুয়াল টু 7.92 ইন্টু 12। ইমপ্লাইজ x ইকুয়াল টু এখন 7.92 কে 12 দিয়ে ইন্টু করবো, 7.92 কে 12 দিয়ে ইন্টু করবো, ইন্টু করলে 2 দুগুণা 4, 9 দুগুণা 18, এর 8 হাতে আছে 1, 7 দুগুণা 14, হাতে রেখে 15, 1 দিয়ে 2 একে 2, 9 একে 9, 7 একে 7, যোগ করলে 4, 2 আর 8 10, 0 হাতে আছে 1, 9 5 14, হাতে রেখে 15, 5 হাতে আছে 1, 1 আর সাথে 8, হাতে রেখে 9, দশমিক আছে 2 ঘর বামে, 2 ঘর বামে দশমিক, 95.04। 95.04। তাহলে আমরা ধরেছিলাম যে প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ x মিটার স্কোয়ার। x এর মান যেহেতু 95.04, তাহলে প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ হবে 95.04 বর্গমিটার। অতএব প্রকৃতপক্ষে ব্যবহৃত ইস্পাতের পরিমাণ ইকুয়াল টু 95.04 মিটার স্কোয়ার। আনসার। এখানে আমরা বেলনের সম্পূর্ণ পৃষ্ঠকালি যে নির্ণয় করেছিলাম, তার মানে বন্ধ পেট্রোল ধারকের সম্পূর্ণ পৃষ্ঠকালি আমরা এখানে লিখতে পারবো। অতএব এই লাইনের নিচে অতএব পেট্রোল ধারকের সম্পূর্ণ পৃষ্ঠকালি ইকুয়াল টু
87.12 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে অঙ্ক আজকে এতটুকু থাকলো। বাকি যেগুলো আছে 10, 11 সেগুলো আমরা আগামী দিন করব।